নির্বাচনের আগে থেকেই যখন তারেক রহমান বাংলাদেশে ছিলেন না, তো সেই সময় একটা গুঞ্জন খুব কানে ভাসছিল। বিশেষ করে আহ, লন্ডনের সঙ্গে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ আছে এরকম একজন সাংবাদিক, একাধিকবার তার সঙ্গে দেখা করেছেন, লন্ডনে গিয়ে দেখা করেছেন। এরকম একজন সাংবাদিক বলেছিলেন যে তারেক রহমানকে মাইনাস করার একটা ষড়যন্ত্র চলছে বিএনপির ভেতরে। তারেক রহমানকে মাইনাস করা মানে জিয়া পরিবারকে মাইনাস করার একটা ষড়যন্ত্র চলছে। তো এই গুঞ্জনটার মোটামুটি ধামাচাপা পড়ে গেল যখন তারেক রহমান বাংলাদেশে ফিরলেন। কিন্তু এই গুঞ্জনটা আবার অনেক মাত্রায় বেড়ে গিয়েছিল তারেক রহমান যখন বলেছিলেন, সেই গুঞ্জনটা অনেকটা ধামাচাপা পড়ে গেল, কিন্তু আবার সেই গুঞ্জনটা মাত্রা বেড়ে গিয়েছিল যখন আহ, জানা গেল যে তারেক রহমান চাইলেই বাংলাদেশে ফিরতে পারছেন না। এমনকি তার মা বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায়, একেবারে মৃত্যুদশায়, তখনও তিনি বাংলাদেশে ফেরাটা তার নিজের একার সিদ্ধান্তের নয় বলে জানিয়েছিলেন। তো এই ঘটনার পর অনেকেরই ধারণা হয়েছিল যে তারেক রহমানকে মাইনাস করেই বিএনপির রাজনীতিটা নতুন করে গড়ে উঠতে পারে। তো সেই সময় এরপর যখন বাংলাদেশে তারেক রহমান আসলেন, মোটামুটি এটা আহ, ধামাচাপা পড়ে গেল। কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু সেই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। গতকাল বিএনপিপন্থী আরেকজন অ্যাক্টিভিস্ট তার এক লেখায় উল্লেখ করেছেন যে বর্তমানে সালাউদ্দিন তারেক রহমানের চেয়েও এক কাঠি এগিয়ে গেছেন। অর্থাৎ বিএনপিকে এখন তারেক রহমান চালাচ্ছেন নাকি সালাউদ্দিন আহমেদ চালাচ্ছেন, এটি নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের গুঞ্জন চলছে। ঠিক এই কথাটা আমি যখন আমার ফেসবুকে উল্লেখ করলাম, তার 10 ঘন্টা পর আমরা দেখলাম বিএনপির ভেতর কিছু পরিবর্তন হয়েছে, কিছু সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হচ্ছে তারেক রহমানের অবর্তমানে সংসদে দায়িত্ব পালন করবেন কে? ওই ব্যক্তিটি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তার মানে হচ্ছে যে গুঞ্জনটি আমরা শুনতে পাচ্ছিলাম, যে গুঞ্জনটি বিএনপির ভিতর চলছিল, যে গুঞ্জনটি বিএনপির অ্যাক্টিভিস্ট আমাকে প্রকাশ করলে, ঠিক 10 ঘন্টা পর আমরা তার বাস্তবায়ন দেখতে পেলাম যে হ্যাঁ, সালাউদ্দিন আহমেদই হচ্ছেন বিএনপির পরবর্তী মানুষটি, যাকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব দেওয়া হচ্ছে। তো এইরকম বড় একটি দায়িত্ব যিনি পালন করবেন, এটি হইতেই পারে, কিন্তু যখন তিনি চলে যান তখন হয়তো এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু এখনই কেন, যখন আবার এই ধরনের গুঞ্জন চলছে যে সালাউদ্দিন আহমেদ বিএনপি চালাচ্ছেন, দল চালাচ্ছেন সালাউদ্দিন আহমেদ, তারেক রহমান নন। তারেক রহমান একটা পুতুল। এমনকি তারেক রহমান বিদেশের, মানে তিনি যে লন্ডনে ছিলেন, থাকাকালীন তার যে নাগরিকত্ব তিনি পেয়েছিলেন, অ্যাসাইলাম পেয়েছিলেন, তো সেই বিদেশি নাগরিকত্ব তিনি সারেন্ডার করেছেন এরকম তথ্য প্রমাণ আমরা আজ পর্যন্ত দেখিনি। তো তিনি বাংলাদেশে এলেন, বাংলাদেশের রাজনীতি বিএনপিকে মোটামুটি দাঁড় করালেন, ক্ষমতায় আনলেন। এখন কি তার বিদায়ের সময় হয়ে গেছে, বা তাকে কি বিদায় করে দেয়া হচ্ছে, বা তিনি যে কোনো সময় বিদায় নিতে পারেন? লন্ডনের নাগরিক, ব্রিটিশ নাগরিক, তিনি আবার ব্রিটিশে দেশের বাইরে চলে যেতে পারেন, আবার তিনি প্রবাস থেকে দেশ পরিচালনা করবেন বা দল পরিচালনা করবেন, নাকি তিনি জাস্ট শো পিস হিসেবে থাকবেন, তার নামে দলকে পরিচালনা করবে সালাউদ্দিন আহমেদরা? কয়েকটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করা দরকার। এক নম্বর হচ্ছে সালাউদ্দিন আহমেদ কোত্থেকে এলেন? বিএনপির খুব ক্রুশিয়াল মোমেন্টে সালাউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছিলেন, গোপনে গোপনে ভিডিও বার্তা দিয়ে দলকে চাঙ্গা রাখার চেষ্টা করছিলেন, দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, এটা আওয়ামী ফ্যাসিবাদ আমলে। কিন্তু এরপর আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদের একটা গুমের খবর আমাদের সামনে, চোখের সামনে প্রচার হলো, কিন্তু আসলে সেই ঘটনাটি আমরা পরে আর গুম হিসেবে দেখলাম না। সালাউদ্দিন আহমেদও ফেরার পরে আর কোনো গুমের নালিশ কোথাও করলেন না,
কোথায় গুম হয়েছিলেন, কিভাবে ছিলেন সেগুলো দেখা গেল না, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানলাম তিনি আসলে গুম হন নাই। তিনি ভারতের শিলংয়ে রাজকীয় হালে ছিলেন। তার কিছু ছবি আছে শিলংয়ের রিসোর্টে বা শিলংয়ে তার ভাড়া করা বাড়িতে, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল তার সোফা এবং ডেকোরেশন এবং তার ড্রয়িং রুম, সেখানে তিনি রাজকীয় স্টাইলে আছেন এবং ভারতীয় স্টাইলে আছেন। ভারতীয় পোশাক আশাকে মোটামুটি ভারতীয় যেভাবে পোশাক পরে, ভারতীয় নেতারা যেরকম সাদা লুঙ্গি পরে বা ধুতি পরে, ঠিক অনেকটা সেই রকম ভাবেই তাকে দেখা গেছে। তো গুঞ্জন যেহেতু আছে যে তিনি শিলং থেকে রয়ের বিশেষ প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরেছেন, এবং এখন আমরা দেখছি সালাউদ্দিন সেকেন্ড ম্যান হচ্ছেন বিএনপির, বা আইওয়াস প্রথম ব্যক্তিটাই হচ্ছে, বিএনপি পরিচালনাই হচ্ছে সালাউদ্দিনের আহমেদের অধীনে বা নেতৃত্বে। বিএনপির তৃণমূল কর্মীরা কিংবা বিএনপির যারা শুধুই আবেগ দিয়ে দল করেন, তাদের মধ্যে এটা নিয়ে তেমন কোনো চিন্তা চেতনা নেই। তারা ফ্যামিলি কার্ড নিয়ে খুশি, তারা ঈদের উপহার পেলে খুশি, তারা একটা চাকরি চায়, কিন্তু তাদের দল আসলে কোথায় যাচ্ছে, তারেক রহমান কি চালাচ্ছে না সালাউদ্দিন আহমেদ চালাচ্ছে, এগুলি না তাদের চিন্তা নেই। তো এইসব কথা বললে তাদের খুব বেশি তাদের চেহারার পরিবর্তন হয় না, বরং তারা মানে খেপে গিয়ে যে বলে তাকে গালাগালি করে। কিন্তু যদি এরকম হয় যে তারেকের বাইরে চলে যাচ্ছে বিএনপি, সেটি কি কারোর জন্য সুখকর হবে? যারা বিএনপি করে তাদের জন্য, কিংবা বিএনপি করে না, বিএনপি বিরোধী যেমন জামাত এনসিপির জন্য কি সেটি সুখকর হবে? হবে না। কারণ জামাত খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের উপর যতটা ভরসা করতে পারে, সালাউদ্দিন আহমেদের উপর ততটা ভরসা কখনোই করতে পারবে না। তার চেয়েও বড় কথা হচ্ছে, সালাউদ্দিন আহমেদের ব্যাপারে যে ধরনের গুঞ্জনগুলো রয়েছে, সেই গুঞ্জনগুলো যদি সত্য হয় তাহলে তো এক ব্যাপার, আর যদি সত্য নাও হয়, এই সালাউদ্দিনকে কেউ আস্থায় আনতে পারবে না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে বিএনপি কে চালাচ্ছে সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদকে চালাচ্ছে ইন্ডিয়া র। যদি এটা হয় তাহলে বিএনপির ভবিষ্যৎ কি, বাংলাদেশের ভবিষ্যৎ কি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকলো কোথায়? আমরা অনেকগুলো বিষয় খেয়াল করলাম যে সালাউদ্দিন আহমেদ নিজেই গণভোটের দাবি করেছিলেন, প্রসঙ্গটা তিনি তুলেছিলেন, গণভোট হোক। কিন্তু এরপর দেখলাম কি, তিনি এখন গণভোট যাতে কোনোভাবে বাস্তবায়িত না হয় তার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা পালন করছেন। আইনমন্ত্রী কিংবা অন্য কেউ এই ব্যাপারে কোনো কথা বলছে না, খোদ তারেক রহমান এই ব্যাপারে কোনো স্টেপ নেননি। এটি কার ইশারায় হচ্ছে? মির্জা ফখরুল এই ব্যাপারে কোনো কথাই বলছেন না। কেন সালাউদ্দিন সাহেবই সবসময় এই জিনিসটা ডিল করছেন? আমরা কয়েকটা বিষয় এখানে খেয়াল করি। একটা হচ্ছে, সালাউদ্দিন আহমেদ, তারেক রহমান যে কাজগুলো করছেন, এই 1 মাসে যা যা করেছেন, অনেক প্রশংসা পেয়েছেন, প্রশংসা পাওয়ার মতো কাজ করেছেন। নাম্বার 1, তিনি বিজয় উল্লাস করলেন না, বিজয় মিছিল করলেন না, হাঁস পার্টি করতে দেননি দলকে। তারপর কিছু অঘটন ঘটেছে, ঘটলেও বড় মাত্রায় অঘটন কোনো ঘটনা বাংলাদেশে ঘটতে দেওয়া হয়নি, যেটি রাজনৈতিক পট পরিবর্তনের পর, সরকার পরিবর্তনের পর হয়ে থাকে। সিগনিফিকেন্ট কিছু ঘটনা ঘটেছে, কিন্তু অলমোস্ট মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। তিনি 9টা থেকে অফিস শুরু করেন, জাস্ট টাইমে অফিস শুরু করেন, যেটি তার কিন্তু নতুন কালচার না, তার পূর্বের আগেও তিনি এটা করেছেন। তিনি যখন সারা বাংলাদেশে প্রতিনিধি সম্মেলনগুলো করেছিলেন, সেখানে তিনি সবার আগে গিয়ে উপস্থিত হতেন এবং জাস্ট টাইমে উপস্থিত হতেন। এরপর তিনি গাড়ির বদলে হাঁটার প্র্যাকটিস করা, এরপরে ভিআইপি প্রোটোকল না নেয়া, সমস্ত গাড়ি বন্ধ করে না দেয়া, তারপর জামাতের ইফতার মাহফিলে অংশ নেয়া। সবচেয়ে বড় তার পজিটিভ যে জিনিসটা মানুষ দেখেছিল সেটি হচ্ছে, খুব দ্রুতই তিনি ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে ভাতা দেওয়ার ব্যাপারটাকে ফাইনালাইজ করে ফেললেন। তো এই যে বিএনপির কার্যক্রম, মানে তারেক রহমানের কার্যক্রমগুলো একদিকে যেমন প্রশংসা কাটছে, ঠিক অন্যদিকে বিএনপিকে মানুষ ব্যাশিং করে শেষ করে ফেলছে। সে কারণগুলো কার দ্বারা ঘটছে? সালাউদ্দিন আহমেদের দ্বারা ঘটছে। বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বেশি অজনপ্রিয় শুধুমাত্র সালাউদ্দিন আহমেদের এই কয়েকটি কথার কারণে, কয়েকটি সিদ্ধান্তের কারণে। সে সিদ্ধান্তগুলো কি? প্রথম সিদ্ধান্তই হচ্ছে গণভোটকে না করা, স্বীকৃতি না দেয়া, এইটাকে হাইকোর্টে নিয়ে যাওয়া। তো যে তারেক রহমান বলেছেন
যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা না করা ধর্মের অবমাননা। সেই তারেক রহমান যেখানে তিনি বক্তব্যে স্পষ্ট বলেছেন, আমরা জুলাই আন্দোলন মেনে চলবো, জুলাই আন্দোলন জুলাই সনদ মেনে চলবো, আপনারা হা ভোট দিবেন। সেই তারেক রহমান এখন জুলাই সনদকে নিয়ে তার আমলে এটা কিভাবে হচ্ছে? এটা কি তার ইচ্ছায় হচ্ছে নাকি সালাউদ্দিন আহমেদের ইচ্ছায় হচ্ছে? সালাউদ্দিন আহমেদ তথা ইন্ডিয়ার ইচ্ছায় হচ্ছে। আরো একটি বিষয় খেয়াল করলাম আমরা, সেটি হচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পর পর কিছু পরিবর্তন ঘটেছে। যেমন বাংলাদেশের বিএনপির সঙ্গে চীনের একটা সম্পর্ক নষ্ট হতে চলেছে। তো বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক তখনই নষ্ট হয় যখন সরকারের ওপর ভারত ভর করে। 2016 সালে শেখ হাসিনা যখন ভারতের কাছ থেকে দুটি সাবমেরিন নিল, চীনের কাছ থেকে যখন দুটো সাবমেরিন নিল, চীন যখন বাংলাদেশে দুটো সাবমেরিন রাখলো, তখন থেকেই আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। ঠিক সেই কাজটা কিন্তু এবার বিএনপির আমলে হচ্ছে। অলরেডি তাইওয়ানকে দূতাবাস দেওয়া হ্যান ত্যান একটা ব্যাপার এখানে আছে, এবং তাইওয়ানকে দূতাবাস দেওয়ার ব্যাপারে এর আগে চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে যার সবচেয়ে বড় ভূমিকা ছিল আমির খুসরো মাহমুদ চৌধুরী, তিনি এখন একটা বড় রোল প্লে করছেন। সালাউদ্দিন আহমেদের সঙ্গে তিনি একজন ব্যক্তি যিনি বিএনপিকে ভারতপন্থী বানিয়ে ফেলছেন। যে বিএনপি ভারতের বিরুদ্ধে স্লোগান দিল, ভারত বয়কটের আহ্বান করলো, যে রিজভী আহমেদ প্রকাশ্যে ভারতের শাড়ি পরালেন, একাধিকবার এই কর্মসূচি পালন করলেন, সেই বিএনপি এখন পুরোপুরি ভারতের পকেটে ঢুকে গেছে। কার নেতৃত্বে? শহীদ হাদি একটা কথা বলে গেছিলেন যে জিয়া পরিবার কখনোই ভারতের ফাঁদে পা দেবে না, ভারতের পকেটে ঢুকবে না, জিয়া পরিবারকে ভারত গ্রাস করতে পারবে না। কিন্তু আমরা দেখছি তারেক রহমানকে অলরেডি গ্রাস করে ফেলেছে। আদৌ কি তারেক রহমানকে গ্রাস করেছে, নাকি তার সঙ্গের যে উপদেষ্টা মাহাদি আমিনদেরকে দিয়ে তারেক রহমানের পার্টটাকে ভারত লিড দিচ্ছে? অর্থাৎ তারেক রহমান যাই কিছুই বলুক না কেন, ভারতের কথাটাই মিডিয়ার সামনে আসছে, বা তারেক রহমান আসলে নিজের থেকে কোনো কিছুই করতে পারছেন না। এবং তার যে প্রধান হাতগুলো আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমেদ, এরা সবাই ভারতপন্থী। এই যে ভারতপন্থী অংশটা সক্রিয় হয়ে গেল, এই সক্রিয়তার কারণেই বিএনপিকে এখন ভারতপন্থী মনে হচ্ছে, এবং ভারতের কারণেই কোনো সিদ্ধান্ত, জনগণের জন্য কোনো সিদ্ধান্ত এই সরকার নিতে পারছে না। অর্থাৎ গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া, আওয়ামী লীগের বিচার করা, এই আওয়ামী লীগের বিচারের বদলে এখন বিএনপি আওয়ামী বয়ান নিয়ে রাজনীতি করছে। পুলিশ হত্যার বিচার করবে, অর্থাৎ জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের বিচার করার হুমকি দিচ্ছে বিএনপির একাধিক নেতা। ইশরাক তো একেবারে প্রকাশ্যেই বলেছে, সালাউদ্দিন আহমেদ বলেছে, সালাউদ্দিন আহমেদ উল্টাটাও বলেছে, এবং আরো অনেকেই বলছে যে পুলিশ হত্যার বিচার করবে, অর্থাৎ এনসিপি কে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবে, বা জামাতের যারা অংশ নিয়েছিল তাদেরকেও। আবার আমরা দেখলাম আওয়ামী লীগ থেকেও একই হুমকি দেওয়া হয়েছে। আইভি রহমান হুমকি দিয়েছেন, এদের সংসদ ভবনের এদের ছবি দিয়ে এদের ফাঁসি দেওয়া হবে। তো এই যে আওয়ামী রাজনীতিকে নতুন করে আবার পুনর্বাসন করা হলো, হ্যাঁ হয়তো আওয়ামী লীগের শেখ হাসিনাকে, আওয়ামী লীগের পান্ডাদেরকে হয়তো পুনর্বাসন করা যাবে না বা করবে না, কিন্তু আওয়ামী রাজনীতি পুনর্বাসনের টার্গেট নিয়ে কিন্তু ভারত এই নির্বাচনে হস্তক্ষেপ করেছে। এইটা যদি এখন বিএনপি বুঝতে দেরি করে, তাহলে বিএনপির জন্য যে সর্বনাশটা হবে। আজকে যারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন, জাস্ট হয়তো 5 বছর, 2 বছর, 3 বছর বা আরো বেশি হোক, তারপর তাদের পরিণতি কি হবে? যারা আওয়ামী লীগ আমলে ভাইস চ্যান্সেলর ছিলেন, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দলীয়করণের এমন একটি খারাপ নজির হচ্ছে এটা, যে দলীয়করণ করার পর সেই মানুষগুলো এমন হয়ে যায় যে তাদের আর বাংলাদেশে থাকার কোনো অবস্থান তৈরি থাকে না, বাংলাদেশে তার থাকতেই পারে না। তাহলে আজকে যারা বিভিন্ন সেক্টরে 42 জন জেলা প্রশাসক, প্রশাসক নিয়োগ, সিটি প্রশাসক, সিটি কর্পোরেশন গুলোতে প্রশাসক নিয়োগ হলো, এটা হলো সেটা হলো, ভাইস চ্যান্সেলর গুলো নিয়োগ হলো, সব দলীয় লোক নিয়োগ হলো। বাংলাদেশ ব্যাংক গভর্নর দলীয়ভাবে নিয়োগ পেলেন, বিচারাঙ্গনে দলীয়ভাবে নিয়োগ হলো। এই যে দলীয়ভাবে সমস্ত বাংলাদেশটাকে একেবারে নিজের
মুঠোর মধ্যে নিয়ে নেওয়া, এটা একটা খারাপ সিমটম। কারণ বাংলাদেশের মানুষ এই দলবাজিটা আসলে সেভাবে পছন্দ করে না। কারণ এটার দুইটা ক্ষতিকর দিক। একটা হচ্ছে যে যাকে পদে দিচ্ছেন সে তো আর মানে দলের জন্য আর তার কিছু করার থাকে না, কারণ সে যেটা করেছে করেছে, সে তখন আখের গুছায় এবং তার একটা গোষ্ঠী নিয়ে সে আখের গুছায়, তার লোকদেরকে সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সে টাকা পয়সাওয়ালা হয়ে যায়, টাকা পয়সা নিয়ে সেই টাকা পয়সা নিয়ে সে বিদেশে ভাগার চেষ্টা করে, সে কিভাবে টাকা সংরক্ষণ করবে, তার যার সম্পদ আসে সে চিন্তা করে আমাকে অনন্তকাল বাঁচতে হবে, না বাঁচতে আমি এত টাকা উপার্জন করলাম সেগুলো আমি ভোগ করবো কিভাবে। সে তো আর আপনার দলের জন্য জীবন দিতে আসবে না, সে তো বালু ট্রাক সরাইতে আসবে না। আরেকটা হচ্ছে, ধরেন ওইখানকার কম্পিটিটর ছিল 15 জন, 10 জন, 5 জন, বাকি 4 জন কিন্তু দলকে ঘৃণা করতে শুরু করে। ধরেন ভিসির দৌড়ে ছিল 10 জনের আবেদন, তো একজন হয়েছে, বাকি 9 জন এই সরকারের বিরোধিতা করবে, এই বিএনপির বিরোধিতা করবে। কারণ 17 বছর পর যখন দল ক্ষমতায় আসছে তখন তাদের মূল্যায়ন করেনি। কয়জনকে মূল্যায়ন করতে পারবে সরকার? কয়টা পোস্ট আছে সরকার দিতে পারবে এদেরকে? কয়জনকে? বিশ্ববিদ্যালয়ে তো আর 200 নেই, কিন্তু তার তো প্রার্থী আছে 200-র বেশি। সেক্ষেত্রে যদি মেধার দিক থেকে কাউকে নিয়োগ দেওয়া হয় তাহলে অন্যদের মনে একটা সান্ত্বনা থাকে। তো আমরা দেখলাম যে এইভাবে বিএনপি কিন্তু এখন সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়ে গেছে, বিশেষ করে এই নিয়োগের ক্ষেত্রে। যে নিয়োগের ক্ষেত্রে বলা ছিল জুলাই সনদে যে এই নিয়োগ সরকারের একক ক্ষমতা বলে হবে না, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা বলে হবে না, এটি হবে একটি আলাদা কমিটি গঠনের মধ্য দিয়ে, এবং সেই কমিটিতে বিরোধী দল লোক থাকবে, বিচারপতিদের মধ্যে থাকবে, সরকারি দলের থেকে লোক থাকবে। অর্থাৎ একটা স্বচ্ছ প্রক্রিয়ার নিয়োগ কিন্তু চেয়েছিল। কেন চেয়েছিল? কারণ এর ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া, এই চাকরি, এই কোটা নিয়েই কিন্তু আসলে আন্দোলনটা হয়েছিল। 2000-এর মানে মোটামুটি প্রায় 2000 মানুষ জীবন দিয়েছিল এবং 30,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছিল। কিন্তু আজকে আমরা দেখলাম সমস্ত রক্তের বদলা এক দলীয় নিয়োগের মধ্যে পর্যবসিত হলো, ফুল আওয়ামী রাজনীতি পুনর্বাসিত হলো। এবং এটাই হচ্ছে ভারতের মেকানিজম, যে তারা সবসময় বাংলাদেশে এই রাজনৈতিক সিস্টেমটাকেই এস্টাবলিশ করে রাখেন, যাতে বাংলাদেশের মানুষ কখনো কোনো দলের প্রতি একচ্ছত্রভাবে আস্থা রাখতে না পারে। ইতিমধ্যেই আমরা দেখলাম ফ্যামিলি কার্ড নিয়ে ব্যাপক বিতর্ক হয়ে গেছে, কারা ফ্যামিলি কার্ড পেয়েছে, দলের লোকেরাই শুধুমাত্র পেয়েছে। এখন ধরেন বিএনপিকে ভোট দিচ্ছে 3 লক্ষ, 3 কোটি বা 3.5 কোটি মানুষ বা 4 কোটি মানুষ, কিন্তু ফ্যামিলি কার্ড পেয়েছে কয়জন? এবং এই ফ্যামিলি কার্ড দেওয়ার বিনিময়ে অনেকের কাছে টাকা নেওয়া হয়েছে। মিডিয়া সব আসতেছে না, আসতে পারছে না, মিডিয়াকে সেভাবে আটকানো হয়েছে। কিন্তু এই যে মানুষ কিন্তু ক্ষেপে যাচ্ছে যে আমি তো পাইলাম না, অমুক পাইলো। এক হচ্ছে তার প্রতি হিংসাবোধও আছে, আবার নিজের বঞ্চনার ক্ষোভ আছে, মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে। 3 মাসের মধ্যে এটার একটা বড় ধরনের বাস্ট হতে পারে। তো এই যে দলকে বিতর্কিত করা, দলকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া, দলকে অজনপ্রিয় করে তোলা, এটা কিন্তু আসলে ভারতীয় মেকানিজমের রাজনীতি। বাংলাদেশে যদি কোনো সরকার জনপ্রিয় হয় তাহলে সেই সরকার তো ভারতকে ট্যাক্স দেবে না, ভারতকে গুনবে না, ভারতের কথা মতো চলবে না। সবসময় এরকম অবস্থা রাখতে হবে যে বাংলাদেশের সরকার সবসময় নড়বড়ে থাকবে, যেন সে ভারতের সাহায্য নিতে বাধ্য হয়। এবং সেই কারণে বাংলাদেশের সরকারকে সবসময় চীন থেকে, আমেরিকা থেকে, অন্য যে কোনো রাষ্ট্রের বন্ধুত্ব থেকে দূরে রাখা হয়। কোনো রকম যদি একটু বন্ধুত্বের আভাস পায় সেখানে এসে ভারত আটকে দেয়। এবং জানা যাচ্ছে যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমনভাবে সাজানো হয়েছে যেন বাংলাদেশ আর কোনো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করতে না পারে। এমনকি বিরোধী দল যে চীনের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলেছিল, সেই জায়গাটাতেও গতকাল আমরা দেখলাম একটা ইফতার অনুষ্ঠান নিয়ে সেই ষড়যন্ত্রকারীদের অন্যতম, ভারতের হয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের এখন প্রধান স্টেক হোল্ডার হচ্ছে, প্রধান ব্যক্তিটি হচ্ছে জোকার নাইন। সে কিন্তু এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করলো এবং আমরা দেখলাম যে মোটামুটি এটা একটা ভাইরাল ইস্যু হয়ে গেল। চীনা দূতাবাস এটা নিয়ে আবার ব্যাখ্যা দিতে বাধ্য হলো, যেখানে জামাতের আমির স্পষ্ট ভাষায় বলছেন চীনের পক্ষ থেকে সম্পূর্ণ অর্থায়ন চীনের, জামাত শুধু তত্ত্বাবধান করেছে। এবং প্রত্যেককে দেখলাম চীনা রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় করে দিচ্ছে, তা চীনের পক্ষ থেকে আপনাদের উপহার আপনাদের পছন্দ হয়েছে, এইভাবে কথা বলছে। কিন্তু সেইটাকে নিয়ে বললো কি এটা নাকি জামাত প্রচারণা চালিয়েছে, এটা তাদের। তো এই যে চীনের সঙ্গে বাংলাদেশের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি করার চেষ্টা, এই চেষ্টাটা আসলে ভারতীয় মিডিয়ার চেষ্টা, ভারতীয় ষড়যন্ত্রকারীদের চেষ্টা, বাংলাদেশকে অন্য যে কোনো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব থেকে দূরে রাখার একটা নগ্ন হস্তক্ষেপ। এখন যারা বিএনপি করেন তারা কি চাইবেন
যে দেশ তারেক রহমান নয় সালাউদ্দিন আহমেদ চালায়? আমার ধারণা এটা বিএনপির কেউ পছন্দ করবে না, কিন্তু ঘটনাটা সেভাবেই ঘটছে। যদি বিএনপির সাকরেদরা, বন্ধুরা, ভক্তরা, বট বাহিনী মনে করেন যে ঠিক আছে এটাই ভালো হয়েছে, তাহলে আপনারা সেটা মনে করতে থাকেন। কিন্তু মনে রাখবেন, ভারত আওয়ামী লীগকে অজনপ্রিয় করেছে, এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে, জনগণের মন থেকে উঠে যেতে বাধ্য করেছে। আজকে শেখ মুজিবের কথা বলার মতো কোনো লোক নেই, শেখ মুজিবের মূর্তি পূজার মতো কোনো লোক নেই, আওয়ামী লীগের কথা উচ্চারণ করার মতো কোনো লোক নেই। অথচ বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে, দুর্নীতি করে যাদেরকে পরিপোষণ করা হলো, তারাও কিন্তু আজ হাসিনার পাশে এসে দাঁড়ায়নি। আবার খালেদা জিয়ার আমলেও আমরা দেখেছি তার বালি ট্রাক সরাতে কেউ আসেনি। এমন একটি রাজনৈতিক দলের টিকে থাকা স্রেফ একটি ভিনদেশী শক্তির উপর নির্ভর করেই সম্ভব। যে কারণে জুলাই সনদে এইরকম একটি ক্লজ রাখা হয়েছে যে দলীয় প্রধান এবং রাষ্ট্রের প্রধান এক ব্যক্তি হতে পারবেন না। তাতে কি হয়, আজকে যদি বিএনপি তার দলীয় প্রধান সিলেক্ট করে ফেলতে পারে, তাহলে কি হবে? তাহলে সেই দলীয় প্রধান তার নিজস্ব একটা বলয় তৈরি করতে পারবে, একটা নেতৃত্ব তৈরি হবে। পরবর্তীতে এখন যেমন জায়মাকে ঠেলে দেওয়া হচ্ছে, তখন আর এটা হবে না, তখন দলের ভেতর থেকে নেতৃত্ব তৈরি হওয়ার একটা আবহ তৈরি হবে, দলের ভেতর থেকে নেতৃত্ব গড়ে উঠবে। তাহলে আর যে কোনো সময় এই দল নিজের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারবে। কিন্তু যখন পরিবার কেন্দ্রিক বা একটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়, তখন সেই পরিবারকে ভারত নানাভাবে পলিটিসাইজ করতে পারে। কারণ তার তো জানাই আছে এরপরে কে আগামী 20 বছর বিএনপি রাজনীতি এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। তারেক রহমানের ডান হাত বাম হাত ভারতের কবজায় আছে। এখন যদি সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দিতে হয়, তাহলে বিকল্প লোক লাগবে, কিন্তু সেই বিকল্প লোক তো নেই। তারেক রহমান ধরা তার লোক দিয়ে, তারপর ধরল কাকে দিয়ে? সালাউদ্দিনকে দিয়ে। কিন্তু যদি দলের ভেতর গণতান্ত্রিক চর্চা থাকতো, দলের চেয়ারম্যান যদি ভিন্ন কেউ হতে পারত, তাহলে সিদ্ধান্তটাও ভিন্ন হতে পারত। টু হেডস আর বেটার দেন ওয়ান, দুইটা মাথা থাকলে কিছুটা হলো বেটার হতো। কিন্তু আমরা দেখছি বাংলাদেশে বিএনপির রাজনীতি আওয়ামী রাজনীতির পুনর্বাসন, বিএনপির রাজনীতি আওয়ামী বলয়ে ঢুকে পড়েছে, এবং এই বাংলাদেশের জনগণের আর কোনো সুখ নেই, শান্তি নেই। আগামী ঈদের পর থেকে আপনারা দেখবেন প্রত্যেকটা দ্রব্যের পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এবারে আপনারা দেখেছেন যে গাড়ি ভাড়া প্রচুর বাড়তে নেওয়া হয়েছে, মন্ত্রী সেটা অস্বীকার করেছেন, ঠিক আওয়ামী লীগের মন্ত্রীরা যেটা করতেন। কিন্তু ইউনূসের আমলে কিন্তু এটা হয়নি। দুর্নীতি এবং দলীয়করণ ঠিক যেভাবে আওয়ামী লীগের সময় হয়েছে এখনো হচ্ছে। বিএনপির ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে হতাশ। অনেকেই ভাবছে হ্যাঁ বিএনপি পড়ে গেলে লাভ, হ্যাঁ একদিক থেকে লাভ, কিন্তু পরবর্তীটা কে ধরবে? পরবর্তী হালটা কে ধরবে? এই বাংলাদেশের রাজনীতিতে এইরকম শক্তিগুলোর এক্সিস্ট করা তো দরকার আছে, কিন্তু এই শক্তিগুলোর আবার ভারতের হাত থেকে, কবল থেকে বের হওয়ার দরকার আছে। এরকম বড় শক্তি যদি ভারতের কবলে থাকে, ভারতের বদলে থাকে, বগলে থাকে, ভারতের কবজায় থাকে, তাহলে এদের দিয়ে কোনো লাভ নেই। আবার এদেরকে ধ্বংস করে ফেললে তখন আরেকটা তৃতীয় শক্তিকে এরা তৈরি করবে, সেই ভারতীয় বলয় দিয়েই তৈরি করা হবে। এর জন্য প্রয়োজন এই রাজনৈতিক গুলোর সংশোধন, এমন টিম তৈরি করা যে টিম ভারতের বলয় থেকে বের হয়ে নিজেদের রাজনীতিটা করতে পারবে। বিএনপির প্রতি সে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।